বিয়ের 1 বছর হয়ে গেলেও তিতলি এখনো পর্যন্ত তার বরকে ঠিকমতো চিনতে পারেনি। কারণ তিতলির বর নিখিল তার সঙ্গে কখন কেমন আচরণ করে সেটা তিতলি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারে না। কারণ সবার সামনে নিখিল তিতলির সঙ্গে খুবই ভালো ব্যবহার করে, কিন্তু যখন কেউ থাকে না তখনই নিখিলের রূপ একেবারে পাল্টে যায়। সে তিতলিকে সহ্য করতেই পারে না। প্রায় সময় সে আবার তিতলির গায়ে হাত তোলে। এমনই একদিন তিতলি তার বরের সঙ্গে কিছু কেনাকাটা করতে শপিং মলে যায়। সেখানেই তিতলির সঙ্গে তার এক দুঃসম্পর্কের দাদা চন্দনের দেখা হয়। আরে তিতলি, কেমন আছিস তুই? শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে। আমি তো কোনো খবরই পেলাম না রে। আমি তো কিছুদিনের জন্য দেশের বাইরে ছিলাম। এটা কি তোর বর নাকি? আরে চন্দন দাদা, অনেক বছর পর তোমার সঙ্গে দেখা হলো। এসো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। এটা আমার বর নিখিল। নিখিল এটা আমার দাদা হয়, আমার মাসির ছেলে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমাদের বিয়ের সময় ছিলেন না তো, সেই জন্যই চিনতে পারেননি আর কি। এনিওয়ে, ভালো আছেন তো দাদা? হ্যাঁ, আমি একদম ভালো আছি। অনেকদিন বাদে তিতলির সঙ্গে দেখা হলো, তাই এখন আরো অনেক ভালো আছি। মনটা একেবারে খুশি হয়ে গেল। তিতলি, তোর সাথে অনেকদিন বাদে দেখা হয়েছে, অনেক গল্প আছে তোর সাথে। চল আমরা একটু ওদিকে গিয়ে বসি। না না, আসলে আমাদের তো বাড়ি যেতে হবে। কি গো, একটু বসবে নাকি বাড়ি চলে যাবে? না না, তুমি দাদার সাথে কথা বলে নাও, আমি একটু ওদিকে যাচ্ছি। আমার একটা দরকারি কলও আসছে, তোমরা বসে কথা বলে নাও, আমি একটু পরে আসছি। হ্যাঁ, অনেকদিন বাদে দুই ভাই বোনের দেখা হয়েছে, অনেক কথা তো থাকতেই পারে, কোনো তাড়া নেই। দুজনে বসে গল্প করো, আমি আসছি। এমন কথা শুনে তিতলিও খুবই খুশি হয়। তবে যাই বলিস না কেন, তুই কিন্তু খুব ভাগ্য করে একটা বর পেয়েছিস। তোর বরকে দেখে বোঝাই যাচ্ছে তোর বর কতটা ভালো মনের মানুষ, আর কতটা তোকে ভালোবাসে, খুব কেয়ারিং। জামাইবাবু হিসেবে তোর বরকে আমার খুব পছন্দ হয়েছে। দেখতে দেখতে এভাবে প্রায় 10-15 মিনিট কেটে যায়, কিন্তু নিখিল আর সেখানে ফিরে আসে না। যার ফলে তিতলি একটু চিন্তায় পড়ে। তিতলি বারে বারে নিখিলকে ফোন করলেও নিখিল ফোন রিসিভ করে না। আসলে নিখিল তিতলি এবং চন্দনকে একসঙ্গে কিছুতেই সহ্য করতে পারে না। তাই সে রাগের চোটে তখনই তিতলিকে কিছু না বলে বাড়িতে ফিরে যায়। আর আধ ঘন্টা পর তিতলি যখন বাড়িতে ফিরে যায় তখনই নিখিল তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। প্রেমিকের সঙ্গে গল্প করা হয়ে গেল? এত তাড়াতাড়ি চলে এলে কেন? আরো কিছুক্ষণ তো বসে গল্প করতে পারতে। দুশ্চরিত্র মহিলা কোথাকার, তোমাকে দেখে তো মনে হচ্ছে এখন তোমার গালে ঠাস ঠাস করে চড় মারি, শয়তান মহিলা। নিখিলের মুখে এমন কথা শুনে তিতলি খুবই ভয় পেয়ে যায়। নিখিলের চোখ মুখের আবভাব যেন একেবারে পাল্টে যায়। দয়া করে তুমি একটু চুপ করো। কি সব উল্টোপাল্টা কথা বলছো? ওটা আমার দাদা ছিল। আমি তো তোমাকে বললাম আমার এক দুঃসম্পর্কের দাদা হয়। তুমি নিজে তখন দাদার সঙ্গে অত ভালোভাবে কথা বললে, আর এখন তুমি বলছো ওটা আমার প্রেমিক ছিল। হঠাৎ করে কি হলো তোমার? কেউ কি তোমাকে কিছু বলেছে? আমাকে কি বলবে? আমি কি ছোট বাচ্চা ছেলে নাকি যে কিছুই বুঝি না? এতদিন পর্যন্ত তো শুনেছিলাম তোমার একটা মাসির ছেলে আছে। এইরকম একটা পরপুরুষের সঙ্গে তুমি শপিং মলে বসে কফি খেতে খেতে গল্প করলে। তুমি তো আমার সঙ্গে চলে আসতে পারতে। কি দরকার ছিল তোমার ওখানে বসে গল্প করার? তোমার এরকম রূপ দেখে আমার বড্ড অবাক লাগছে। কখন ভালো থাকো কখন তুমি বদলে যাও বোঝা মুশকিল। তুমি নিজে তখন কত ভালো মুখে বললে দাদার সঙ্গে বসে একটু গল্প করো, আর এখন তুমি পুরো কথাই ঘুরিয়ে দিচ্ছ। তোমার যখন এতই সমস্যা ছিল তাহলে তুমি দাদার সামনেই আমাকে বলতে পারতে, আমি তোমার সঙ্গে বাড়িতে চলে আসতাম। দাদার সামনে অত ভালো মানুষ সাজার নাটক করার কি দরকার ছিল? এরকম কথা শুনে নিখিল খুবই রেগে যায়, আর সে তিতলিকে খুবই মারধর করে। সেদিনের পর থেকে তিতলি রাস্তায় দাঁড়িয়ে কোনো ছেলের সঙ্গে কথা বলতেই ভয় পায়। তার চেনা পরিচিত কোনো ভাই দাদা কিংবা আত্মীয়র সঙ্গে দেখা হলেও তিতলি মুখ লুকিয়ে পালিয়ে আসে, কারণ সে নিজেই সংসারে অশান্তি চায় না। দেখতে দেখতে এভাবে আরো 2-1 দিন কেটে যায়। এরই মধ্যে তিতলির 3 ননদ গরমে ছুটিতে বাপের বাড়িতে ঘুরতে আসে। তিতলি খুবই খুশি হয় এবং তার ননদদের সঙ্গে অনেক মজা করে। একদিন সন্ধ্যাবেলা তিতলির ননদরা সবাই মিলে ঠিক করে তারা বাজারে গিয়ে ফুচকা খাবে। কিন্তু তিতলি নিখিলকে না জিজ্ঞাসা করে কিছুতেই বাড়ি থেকে বেরোতে চায় না। সন্ধ্যাবেলা নিখিল যখন বাড়িতে ফিরে আসে তখন তিতলি নিখিলকে বলে, শোনো না, বলছি সবাই বাজারে ফুচকা খেতে যাচ্ছে, আমিও কি দিদিদের সঙ্গে যাব? না মানে তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলেই আমি যাব, না হলে নয়। হ্যাঁ যাও, তোমাকে আমি বারণ করেছি নাকি? তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানেই যেতে পারো। ফুচকা খেতে যাবে, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে?
দেখলে আমাদের দাদা কত ভালো, তোমাকে কত ছাড় দিয়ে রেখেছে বলো তো। আর তুমি শুধু শুধু বলছিলে দাদাকে না জিজ্ঞাসা করে কোথাও যাওয়া যাবে না। চলো এবার যাই আমরা। এই শুনে তিতলি তার ননদদের সঙ্গে ফুচকা খেতে চলে যায়। ফুচকা খাওয়ার পর তিতলি তার বরের জন্য স্পেশাল ম্যাঙ্গো ফুচকা কিনে নিয়ে আসে। কিন্তু সেই ফুচকাগুলো নিয়ে তিতলি যখন নিখিলের কাছে যায় তখন, এই নাও নিখিল, আমি তোমার জন্য স্পেশাল ম্যাঙ্গো ফুচকা নিয়ে এসেছি। আমাদের ম্যাঙ্গো ফুচকা খেয়ে খুব ভালো লেগেছে, তাই তোমার জন্য একটু বেশি করে কিনে নিয়ে এলাম। এই বলে তিতলি যখন নিখিলের দিকে ফুচকা এগিয়ে দিতে যাবে তখনই নিখিল সেই ফুচকা ছুঁড়ে ফেলে দেয়। আমি কোনো ফুচকা খাবো না। আমি তোমাকে বলেছি আমার জন্য ফুচকা নিয়ে আসতে, তুমি ফুচকা গিলতে গিয়েছিলে, তোমার মন ভরে ফুচকা গেলা হয়ে গেছে, ওটাই আমার জন্য যথেষ্ট। আরে কি হলো তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? মাঝে মধ্যে তোমার কি হয় বলো তো? কিছুক্ষণ আগে তো তুমি ঠিক ছিলে, এখন আবার কি হলো? কি হলো কি হলো তুমি বুঝতে পারছো না? তুমি নেকি ষষ্ঠী কুচি খুকি? বাজারে গিয়ে সমস্ত লোকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার বিষয়টা আমার একদম পছন্দ হয় না। তবুও তো তুমি নাচতে নাচতে ধেই ধেই করে বাজারে গেলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেয়ে চলে এলে। যা বাবা, আমি তো তোমাকে জিজ্ঞাসা করি তারপরেই গেলাম। আর কি হয়েছে, বাজারে গিয়ে ফুচকা খেয়েছি তাতে? তোমার দিদিরা বোনরাও তো গেল, সেই জন্যই তো আমি ওদের সাথে গেলাম। আমি তো আর একা একা ফুচকা খেতে যাইনি। তোমার যখন এতই সমস্যা ছিল তাহলে সবার সামনে তুমি আমাকে বারণ করে দিতে পারতে, তাহলে আমি যেতাম না। ও আচ্ছা তাই? আমি আমার বোনের সামনে তোমাকে বারণ করব? আমি কেন সবার সামনে খারাপ হতে যাব? এতদিন আমার সাথে আছো, আমার কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ তুমি এখনো পর্যন্ত জানতে পারলে না? যাই হোক, বাজারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ফুচকা খেলে, কোনো ছেলেকে পছন্দ হয়নি? কটা ছেলে তাকিয়ে তাকিয়ে দেখলো। নিখিলের মুখে আজে বাজে কথা শুনে তিতলির খুবই রাগ হয়। এভাবে শুধুমাত্র বাজারে ফুচকা খেতে যাওয়ার জন্য নিখিল তার বউয়ের সঙ্গে প্রচণ্ড ঝগড়া করে। বাড়ির লোকেরাও চিৎকার চেঁচেমেচি শুনতে পায়, কিন্তু কী কারণে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে তিতলি সেটা চাইলেও কাউকে বলতে পারে না। এভাবেই সময় কাটতে থাকে। নিখিল এমন একজন মানুষ যে সবসময় নিজের পরিবারের সামনে এবং বাইরের লোকের সামনে কখনোই নিজের ইমেজ নষ্ট হতে দেয় না। সে সবসময় সবার সামনে নিজেকে ভালো স্বামী প্রমাণ করতে চায়, কিন্তু ঘরের মধ্যে তার আলাদা রকমের রূপ দেখতে পাওয়া যায়। সে ঘরের চার দেওয়ালের মধ্যে কখনোই তিতলির ভালো স্বামী হয়ে উঠতে পারে না। আমার আর ভালো লাগছে না। নিখিল সবার সামনে সবসময় ভালো সাজার নাটক করে, আর মাঝখান থেকে আমি সবার কাছে খারাপ হয়ে যাই। যখন আমি একা থাকি তখনও নিজের আসল রূপ দেখায়। নিখিল খুবই টক্সিক। আমার শ্বশুরবাড়ির লোকেরা এত ভালো, নিখিলের বাবা মা কত ভালো মানুষ, কিন্তু নিখিলটা এমন হয়েছে কেন কি জানি। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে যায়, কিন্তু আজকাল নিখিল তিতলির সঙ্গে আরো বাজে ব্যবহার করে থাকে। এমনকি নিখিল নিজের বাড়িতেও সবার কাছে তিতলিকে খারাপ করে দেয়। তিতলি চাইলেও কিছু করতে পারে না। একদিন, তিতলি শোনো, তোমার সাথে একটা দরকারি কথা আছে। আমাদের আলমারিতে যেই 5 লক্ষ টাকা আছে ওই টাকাটা তুমি লুকিয়ে রাখো। মা বাবা আজকে বলছিল প্রিয়ার বরের ব্যবসা নাকি অনেক বড় লস হয়েছে, তাই প্রিয়ার বরকে 3 লক্ষ টাকা দিয়ে হেল্প করতে বলছে। আমি বলেছি কয়েকদিন পরে দেবো। আসলে আমি এখন ওদের কোনো টাকাই দেবো না। সে কি? কেন? তোমার কাছে টাকা থাকতে তুমি ওদের সাহায্য করবি না কেন? প্রিয়া তোমার নিজের বোন হয়, ওরা এখন বিপদে পড়েছে, তোমার তো সাহায্য করা উচিত। বেশি ভালো মানুষ আবার নাটক করতে হবে না। আমি কিছু একটা বলে ম্যানেজ করে দেবো, তুমি চুপচাপ টাকাটা লুকিয়ে রাখো। যেটা বলবো সেটাই করবে, বেশি আমার উপর হুকুম করার চেষ্টা করবে না বলে দিলাম। এই শুনে তিতলির আর কিছু বলার থাকে না। কিছুদিন পর যখন নিখিলের বাবা মা আবার নিখিলের কাছে টাকা চায় তখন, আর বলো না মা, আমি তো বলেছিলাম 3 লক্ষ টাকা দেবো, কিন্তু এখন আমি দিতে পারছি না গো। দিতে পারছি না মানে? কেন, কি হলো হঠাৎ করে? আমি তো প্রিয়াকে বলেই রেখেছি যে তুই ওদের নিশ্চয়ই সাহায্য করবি। তুই এত টাকা স্যালারি পাস, তোর কাছে তো 3 লক্ষ টাকা থাকা কোনো ব্যাপার নয়। কি আর বলবো, আমি কিছু বললেই তো খারাপ হয়ে যাব। তোমরা তো সবসময় বলো তোমাদের বৌমা ভালো, তোমাদের বৌমার সঙ্গে আমি নাকি খারাপ ব্যবহার করি। তোমরাই তো বলো প্রত্যেকটা বিষয়ে আমার নাকি আমার বউয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন তিতলি আমাকে বারণ করেছে আমি যাতে কাউকে টাকা না দিই, আর আমি যদি এখন তোমাদের 3 লক্ষ টাকা দিই তাহলে তিতলি খুব ঝামেলা করবে। কি বলছিস কি? বৌমা এরকম করে বলেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বৌমা তো আমাদের সামনে খুবই ভালো মানুষ সাজার নাটক করে। আরে ওগুলো নাটক, ওর আসল রূপের ব্যাপারে তোমরা কিছুই জানো না। বেকার বেকার আমি আমার বোনকে সাহায্য করতে যাব আর আমার সংসারে অশান্তি হবে, আমি তো এটা চাই না। তিতলি যখন বারণ করেছে আমি কোনো টাকা দিতে পারবো না। ঠিক এমন সময় তিতলি দরজার আড়াল থেকে সব কথা শুনতে পায়। তিতলি আর কিছুতেই এবার নিজের দুর্নাম মেনে নিতে পারে না।
এবার সে প্রমাণ সহ প্রতিবাদী গর্জে ওঠে। অনেক হয়েছে নিখিল, আজকে তোমার আসল রূপের কথা তোমার ফ্যামিলির সবাই জানবে। সেদিন যখন তুমি আমাকে টাকাটা লুকিয়ে রাখার কথা বলছিলে, তখন আমি তোমার সব কথাই রেকর্ড করেছিলাম। মা, বাবা, আপনারা এই রেকর্ডটা শুনুন, তাহলেই আপনাদের ছেলের আসল রূপ সবার সামনে বেরিয়ে আসবে। এই বলে তিতলি একটা রেকর্ডিং অডিও তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে শুনিয়ে দেয়। সেই রেকর্ডিং শোনার পর নিখিলের বাবা মায়ের আর কিছুই বোঝার বাকি থাকে না। তারা নিখিলের উপর খুবই রেগে যায়। তুই নিজেই বৌমাকে টাকা দিতে বারণ করেছিস, আর এখন আবার আমাদের সামনে বৌমাকেই খারাপ করছিস। আমরা এই কদিনে বৌমাকে চিনতে পেরেছি, কিন্তু এত বছর ধরে আমরা তোকে চিনতে পারলাম না। আমিও অনেক সহ্য করেছি, কিন্তু আমি আর পারছি না। তোমার মতো টক্সিক মানুষের সঙ্গে আমি আর থাকতে পারবো না। তোমার মতো দুমুখ সাপের সঙ্গে আমি সংসার করতেই পারবো না। তুমি আসলে একজন মুখোশধারী। সবার সামনে তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করো, কিন্তু সবার আড়ালে তুমি আমাকে মানুষ বলে গণ্য করো না। আমি এরকম ভয়ে ভয়ে জীবন কাটাতে পারবো না। আমি স্বাধীন হয়ে বাঁচতে চাই। আমি আজকেই তোমাকে ছেড়ে বাপের বাড়িতে চলে যাব। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে নিখিলের খুব খারাপ লাগে। নিখিল খুবই অপমানিত বোধ করে। এমনকি নিখিলের বাবা মাও যেহেতু তিতলিকেই সাপোর্ট করে এবং তিতলির হয়েই কথা বলে, তাই নিখিল শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়। আমাকে ক্ষমা করে দাও তিতলি, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। আসলে আমি মনে করতাম বউকে সবসময় দাবিয়ে রাখা উচিত, তাহলেই হয়তো সংসার সুখের হবে, কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। শেষ পর্যন্ত তিতলি নিখিলকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে নিখিল পুরোপুরিভাবে নিজেকে শুধরে নেয়। এখন সে সবসময় তার বউকে সম্মান করে এবং তাকে মর্যাদা দেয়। শ্রেয়াসা ও মনীষা দুই বোন বীরপুর গ্রামের মেয়ে ছিল। তারা তার বাবা আশুতোষ বাবু এবং মা কমলিকা দেবীর সঙ্গে বাস করত। আশুতোষ বাবু পেশায় একজন চাষি ছিল, আর সে চাষের কাজ করেই তার ঘর সংসার এখনো পর্যন্ত চালিয়ে আসছে। সংসারের পাশাপাশি সে তার দুই মেয়ের পড়াশোনাও চালিয়ে আসছে। শ্রেয়াসা আর মনীষা দুই বোন মেধাবী হওয়ায় তাদের পড়াশোনায় খুব মন ছিল। তাদের রেজাল্ট ভালো হওয়ায় সে বছর তারা শহরের বিভিন্ন বড় বড় কলেজের অনলাইন ফর্ম ফিল আপ করেছিল। এমনই তারা মহিষপাতান শহরের জগবন্ধু কলেজেরও ফর্ম ফিল আপ করেছিল, আর সেই কলেজে তাদের নামও উঠেছিল। তারা তাদের বাবাকে মহিষপাতান শহরের জগবন্ধু কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা জানালে আশুতোষ বাবু অস্বীকার করে বলে, কিন্তু মা, তোরা অত দূরে একা কিভাবে যাবি? ওখানে তো আমাদের চেনা পরিচিত কোনো লোকজন নেই। আরে বাবা, আমরা ওখানে আত্মীয় পাতাতে যাচ্ছি না তো, ওখানে পড়াশোনা করতে যাচ্ছি। আর তুমি তো জানোই বাবা, দুদিন কোনো জায়গায় ওঠা বসা করলে এমনিই কত বন্ধু হয়ে যাবে। হ্যাঁ বাবা, দিদি ঠিকই বলেছে। সেদিন আমি আমাদের পাশের গ্রামের চুনফুলির কলেজে গিয়েছিলাম একটা দরকারে, আর প্রথম দিনেই ওখানে আমার দুটো বন্ধু হয়েছিল। হ্যাঁ রে মা, আমি সেটা বুঝেছি, কিন্তু শুধু তোরা কেন, আমার জীবনে আমিও কোনোদিনও শহরে ওঠা বসা করিনি। এখন ওখানকার লোকজন কেমন হবে, কেমন ভাষায় কথা বলবে, জামা কাপড়, ড্রেস আমাদের তো কিছুই জানা নেই। আর আমি শুনেছি ওরা নাকি পাশাপাশি থাকলেও কেউ কারোর কথাই থাকে না। এখন তোরা নতুন নতুন মানুষ, নতুন জায়গায় কিভাবে থাকবি বলতো? বাবা, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি টিভি নিউজ আর গুগল সার্চ করে শহুরে পরিবেশ সম্পর্কে অনেক কিছু জেনেছি। আর বাবা, তুমি তো আমাদের জানোই যে আমরা এসব নিয়ে কতটা সতর্ক থাকি। প্লিজ বাবা, আমাদেরকে যেতে দাও। আমরা অন্তত একবার গিয়ে দেখি শহর কেমন। আর তুমি তো জানো বাবা, এখানকার কলেজে ভালো পড়াশোনা হয় না। আমাদের কথাটা একবার ভাবো। মা, তুমি বাবাকে কিছু বলো না। মনীষা ও ত্রিয়াশার অনুরোধে কমলিকা দেবীও আশুতোষ বাবুকে বোঝাতে থাকে। শেষ পর্যন্ত আশুতোষ বাবুও রাজি হয়ে যায়। ত্রিয়াশা ও মনীষা দুজনেই খুব খুশি হয়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। অবশেষে তাদের কলেজ যাওয়ার দিন কাছাকাছি চলে আসে। তাই তারা অনেক আগে থেকেই তাদের বই, খাতা, জামা কাপড়, জুতা এবং বিভিন্ন সামগ্রী একটি বড় লোহার বাক্সে গোছাতে শুরু করে। প্রতিদিন তাদের যেটা যেটা মনে পড়তো তারা প্রতিদিন সেগুলোকে সেই বাক্সের মধ্যে রেখে দিত। একদিন, এই মনীষা, তাড়াতাড়ি উঠ, জানিস না আজকে আমাদের কলেজে যাওয়ার দিন, আর তুই এখনো শুয়ে আছিস? এখন তোর জন্য কি আমারও যেতে দেরি হয়ে যাবে? এই মনীষা, তুই উঠবি নাকি আমি একাই চলে যাব? না না,
আমি যাব, আমি যাব শহরে, আমিও যাব, আমি এক্ষুনি উঠছি। এই বলে মনীষা চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন সবেমাত্র 3টে বাজে। এটা দেখে সে একটু চিন্তায় পড়ে। কিন্তু দিদি, এখন তো মাত্র সবে 3টে বাজে, আমরা এক্ষুনি উঠে কি করব? 3টে বাজুক আর 2টো বাজুক, আমি উঠতে বলেছি মানে এক্ষুনি উঠবি, না হলে আমি তোকে নিয়েই যাব না। যেন জানে না কচি খুকি, আমাদের বাক্সে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে হবে তো, না হলে চলে যাওয়ার পর আবার এই নিয়ে আসিনি ওই নিয়ে আসিনি মনে পড়বে। ও বাবারে, আমি এগুলোকে 50 বারেরও বেশি চেক করেছি দিদি। ঠিক আছে, তুই বলছিস যখন আরো একবার চেক করে দেখছি। এভাবেই তারা দুই বোন মিলে তাদের বাক্সে সবকিছু নিয়েছে কিনা তারা দেখতে থাকে। বেশ কয়েকবার দেখার পর সকাল হয়ে যায় এবং তাদের বীরপুর থেকে মহিষপাতান শহরে যাওয়ার বাসের সময় হয়ে যায়। তারা তাদের মাথায় লোহার বাক্স এবং হাতে করে তাদের মায়ের দেওয়া টিফিন বক্স নিয়ে নেয়। বাবা মাকে বিদায় জানিয়ে তারা দুজনে বাসে উঠে পড়ে। বাসটি সেখান থেকে চলতে শুরু করে এবং বেশ কয়েক ঘন্টা চলার পর বাসটি লাস্ট স্টপেজ মহিষপাতানে এসে দাঁড়ায়। এই যে এবারে নামো, বাস রিটার্ন যাবে, সকলেই নেমে পড়েছে। কি নামবো মানে? আমরা বাসের টিকিট কেটেছি, এই দেখো আমাদের কাছে 2টো টিকিট আছে। না না, আমরা এখান থেকে কোথাও যাব না, যারা নেমে গেছে যাক, আমরা নামবো না। কি টিকিট আছে মানে? ওরা যারা বাসে উঠেছিল সবার কাছেই তো টিকিট ছিল, তাহলে ওরা কেন নামলো শুনি? 2টো টিকিট কেটে কি বাসটা কিনে নিয়েছো নাকি? এটা মহিষাবাতান, বাসের লাস্ট স্টপেজ, বুঝেছো? এখন না নামতে চাইলে আবারও টিকিট কেটে বীরপুরে ফিরে যাও, যত সব। কি এটা মহিষপাতান শহর? আমরা তো এখানেই এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা নামবো নামবো, দাঁড়াও দাঁড়াও। এই বলে ত্রিয়াশা ও মনীষা বাস থেকে নেমে পড়ে। সেখানে শুধুমাত্র একটা বাস স্টপ ছিল। সেই বাস স্টপে যাত্রীদের প্রতীক্ষার জন্য কয়েকটি চেয়ার রাখা ছিল। আশেপাশে তারা শুধু গাড়ি ঘোড়া চলতে দেখতে পাচ্ছিল। বড় বড় বিল্ডিং, বড় বড় রোড, রাস্তা, তারা কোথায় যাবে, কাকে জিজ্ঞাসা করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তখন তাদের মাথায় লোহার বাক্স এবং সঙ্গে তাদের মায়ের দেওয়া টিফিন বাক্সটাও ছিল। হঠাৎ করে একটি অটো এসে তাদের সামনে দাঁড়ায়। অটোর ভিতর থেকে একটি লোক বলে ওঠে, ম্যাডাম কোথায় যাবেন? চলুন চলুন বসুন। এ আবার কি রে বাবা, কোথাও কিছু জিজ্ঞাসা করেনি, এসে ডাইরেক্ট কথা বলতে শুরু করে দিয়েছে। আমার তো মনে হচ্ছে এই ব্যাটার ধান্দা খারাপ। আমি অনেক ক্রাইম পেট্রোলে এরকম ঘটনা দেখেছি। এই দিদি, এই দিদি, তুই চিনিস নাকি একে, যে প্রথমেই এসে তোর সঙ্গে কথা বললো? এই তুই চুপ কর, এসব ফালতু লোকেদের সঙ্গে কথা বলিস না, বুঝেছিস? আমরা যেই কাজে এসেছি সেটাই করব। তোর আমার সময়টাই নষ্ট করে দিল। যাবেন নাকি যাবেন না সেটা তো বলে দিলেই হয়, শুধু শুধু মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন। এই জন্য বলে গ্রামের গেও ভূত কোথাকার। এভাবে সারাদিন দাঁড়িয়ে থাকলেও কোনো লাভ হবে না, বুঝলে? যত সব, কোথা থেকে আসে এরা কে জানে। এভাবেই রেগে গিয়ে অটোওয়ালাটি সেখান থেকে চলে যায়। তাদের এরকম প্রতিক্রিয়া দেখে আর কোনো গাড়িওয়ালা সেখানে দাঁড়ায় না। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অবশেষে সেখানে একটি বয়স্ক মহিলা আসে এবং তাদের পাশের একটি চেয়ারে বসে পড়ে। তখন তারা দুই বোনে মহিলাটিকে জগবন্ধু কলেজের ঠিকানা জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেয়। তিয়াশা মহিলাটির কাছে এসে বলে, কাকিমা, এই রাস্তাটা কি জগবন্ধু কলেজের দিকে যাচ্ছে? না, এটা তো সব জায়গাতেই যাচ্ছে, এটা হাইওয়ে। এই রাস্তা হয়ে তুমি আসাম, বিহার, পাঞ্জাব, দিল্লি সব জায়গাতেই যেতে পারবে। না মানে কাকিমা, দিদি জিজ্ঞাসা করছিল যে জগবন্ধু কলেজ এখান থেকে কতটা দূরে। তা বলতে পারবো না, আমি কোনোদিনও ফিতে দিয়ে মেপে দেখিনি। আর তোমার হাতে সময় থাকলে মেপে দেখতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা, আমার হাজবেন্ডের কোনো ভাই নেই, হি ইজ অনলি ওয়ান, তাই আমাকে কাকি বলে লস হবে। হ্যাঁ, এ কারা রে বাবা? একটা কথা জিজ্ঞাসা করেছি, তার উত্তর এত আঁকাবাঁকা করে দিচ্ছে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আপনাকে কিছুই বলবো না, আপনি আমাদেরকে দয়া করে জগবন্ধু কলেজে যাওয়ার রাস্তাটা বলতে পারবেন? আমরা জগবন্ধু কলেজে যাব। ও এই ব্যাপার, তা আগে সেটা বললে না কেন? এটা সেটা প্রশ্ন করার কি ছিল? তা তোমরা কিসে করে যেতে চাও আগে সেটা বলো। এই মানে আমি দেখলাম তোমরা অটোগুলো ছেড়ে দিলে, তার মানে তোমরা হয়তো অন্য কিছু করে যেতে চাইছো। ও, তার মানে ওই গাড়িগুলো ভাড়ার গাড়ি ছিল? আমরা তো গাড়িগুলো কোথায় যাবে বুঝতে না পেরে উঠলাম না। আমি তোমাদের ব্যাপারটা বুঝলাম,
আসলে গ্রাম থেকে প্রথম প্রথম এলে একটু এরকম হয়। তোমাদের কাছে যদি কম টাকা থাকে তাহলে তোমরা 30 টাকা খরচ করে মেট্রো করে জগবন্ধু কলেজে যেতে পারো। আর যদি টাকা বেশি থাকে তাহলে তোমরা ট্যাক্সি অথবা অটো ভাড়া করেও যেতে পারো। আর যদি খরচ না করবে ভাবো তাহলে পায়ে হেঁটেও যেতে পারো। তবে পায়ে হেঁটে গেলে আমার মনে হয় না তোমরা আজকে কলেজে পৌঁছতে পারবে। তখন সময় অনেকটাই হয়ে গিয়েছিল, তাই ত্রিয়াশা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। সে বুঝে যায় যে তাদের জগবন্ধু কলেজে যাওয়ার জন্য মেট্রো অথবা ট্যাক্সি ভাড়া করতেই হবে। তারা মেট্রোতে করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ হাঁটার পর তারা মেট্রো স্টেশনে পৌঁছে যায়। স্টেশনে গিয়ে তারা উপরে ওঠার জন্য একটি ইলেকট্রিক সিঁড়ি দেখতে পায়, যেটা চলমান ছিল। তখন তারা দুই বোনে খুব জোরে জোরে চেঁচাতে শুরু করে। তাদের চেঁচানোর আওয়াজ শুনে কয়েকটি পুলিশ সেখানে আসে। এই যে দেখুন, এই সিঁড়িটাকে দেখুন, আমরা নিচে থেকে ওপর দিকে এই সিঁড়িটাকে উঠে যেতে দেখছি। আমাদের কি হয়েছে কি জানি, যেই থেকে আমরা শহরে এসেছি আমাদের সঙ্গে সবকিছু উল্টোপাল্টা হচ্ছে। এই সিঁড়িটা এরকম উপরে উঠে যাচ্ছে কেন? হ্যাঁ, আমাদের এখানকার কিছু ঠিকঠাক বলে মনে হচ্ছে না, আমাদেরকে সাহায্য করুন প্লিজ। পুলিশ অফিসার বাবু অবিনাশ তাদেরকে দেখার পর এবং তাদের কথাগুলো শোনার পর তাদের সমস্যা বুঝতে পারে। তাদের দুই বোনের পোশাক আশাক খুবই সাধারণ ছিল। তাদের মাথায় তখনও পর্যন্ত নারকেল তেল চটচট করছিল। এগুলো দেখে অবিনাশ বাবু মনে মনে হেসে ফেলে। তোমরা ভয় পেও না, আমার সঙ্গে এসো, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আসলে এখানে কিছুই অদ্ভুত ঘটছে না, এটা ইলেকট্রিক সিঁড়ি, এটা সবসময় চলমান। তোমরা গ্রামে থাকো তো তাই জানো না, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই বলে অবিনাশ বাবু তাদেরকে ইলেকট্রিক সিঁড়িতে তোলে এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে জগবন্ধু কলেজে পৌঁছে দেয়। এমনকি তাদের অ্যাডমিশন, হোস্টেলের রুম খোঁজা সবকিছুতেই তাদের সাহায্য করে। ধীরে ধীরে অবিনাশ বাবু তাদেরকে শহুরে কালচারের ব্যাপারে সবকিছু শিখিয়ে দেয়। এখন তারা অনেকটাই স্মার্ট হয়ে গিয়েছিল। ভালো পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা সকলের সঙ্গে মিশতেও শিখে গিয়েছিল। এখন তাদের দেখলে গ্রামের মেয়ে বলে বোঝাই যেত না। এভাবেই তারা নতুন জীবনযাপন শুরু করে।